আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 10 জানুয়ারি 24 নির্বাচনের পর একের পর এক যে বার্তা আসছে তাতে সরকার ব্যর্থতার দিকে, সরকারের আশা পূরণ হবে না। দর্শক, আমাদের আলোচনা অনেকে ভুল বুঝেন। এই যে আমি বলি যে সরকার ব্যর্থ, সরকার পারছে না, সার পাবে না, আমার আলোচনা অনেকে যেহেতু অনেক কথা বলি, প্রচুর বিশ্লেষণ করি, সব তো কারো পক্ষে শোনা সম্ভব নয়। এ কারণে অনেকেই বলে থাকেন প্রায় যে ভাই আপনার অনেক বিশ্লেষণই দেখি তো উল্টো, সরকার ব্যর্থ বা পারছে না। কই, সরকার তো সবই পারছে। এ কথা শুধু আমার ক্ষেত্রে না, টোটাল বিএনপি জামাত বা সবার ক্ষেত্রে আপনাদের এই ক্ষোভ। আর কত শোনাবেন এই বাণী? আপনাদের অবগতির জন্য এই আলোচনার পূর্বে একটু জানাচ্ছি, আসলে আমি কখনো বলিনি যে সরকার পতন হবে বা সরকারকে ক্ষমতা ছেড়ে দিতে হবে। আমি বলেছি সরকার যেভাবে চায় সেভাবে পারবে না। সরকার ব্যর্থ মানে ক্ষমতা ছেড়ে দেওয়া নয়, ক্ষমতা ছাড়তে হবে এটা শুধু ব্যর্থতা নয়। এই সরকারের ক্ষমতায় থেকেও 5 বছর বা তাদের পরবর্তী নির্বাচন পর্যন্ত ক্ষমতায় থাকার মধ্যেও অনেক ব্যর্থতা আছে। আমি জাস্ট ওই ব্যর্থতাগুলো নিয়ে আলোচনা করছি। হ্যাঁ, সরকার পতন হওয়াটা অত্যন্ত কঠিন। এটা পিনাকি ইলিয়াস এরা ঘন্টায় ঘন্টায় সরকারকে পতন করে, কিন্তু আমি কখনো বলিনি যে সরকারের পতন হবে। এই নির্বাচন হবে যথাসময়, এটা আমি বলেছি। তবে হ্যাঁ, কিছু কিছু বিষয় আছে যেটা আমাদের কথা এক্স্যাক্টলি ওইভাবে হয়নি। এখন পলিটিক্যাল সায়েন্সের বা সোশ্যাল সায়েন্স রিসার্চে এরকম অনেক লিমিটেশনস থাকে, এটা একটা রিসার্চ ম্যাথোডোলজি রিয়ালিটি, অতএব এটা মানতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমরা অনেক সময় অনেক প্রেডিকশন করি, যে প্রেডিকশনগুলো বাস্তব, কিন্তু সরকার আমাদের প্রেডিকশন করার কারণে ঘটনা উল্টে আবার অন্যদিকে নেওয়ার চেষ্টা করে। যেমন সরকার এই কাজটা করবে, সাপোজ আমি বলেছিলাম যে মির্জা ফখরুলকে জামিন দিবে খুব দ্রুত, তাকে যে লাস্ট গ্রেপ্তার করা হয়েছে তারপর। হ্যাঁ, সরকারের জামিন দেওয়ার পরিকল্পনা ছিল এবং সরকার প্রস্তুত ছিল, কিন্তু এমন এমন সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, এমন এমন পরিকল্পনা সরকার করেছে বা পরিকল্পনা পরিবর্তন করতে হয়েছে, যে কারণে জামিন না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কয়েকবার জামিন দেওয়ার চিন্তা করে আবার ফিরে এসেছে। নির্বাচনের পর কি করবে, মানে এইসব সিদ্ধান্ত সরকারই এক এক সময় এক এক ধরনের নেয়, পরিবর্তন। অতএব আমরা তো এক এক সময় এক এক ধরনের বলবো, এটা স্বাভাবিক। তো এখন এই যে বললাম যে নির্বাচনের পর আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে গণতান্ত্রিক বিশ্ব গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো একের পর এক যে বার্তা দিচ্ছে, এই বার্তাগুলো নিঃসন্দেহে প্রমাণ করে যে সরকার ব্যর্থতার দিকে। তো এই ব্যর্থতা মানে এই নয় যে সরকার ক্ষমতায় থাকতে পারবে না বা সরকার গঠন করতে পারবে না। এই ব্যর্থতা মানে এই নির্বাচন লেজিটিমেসি পাচ্ছে না। পশ্চিমাদেরকে গ্রহণযোগ্য নির্বাচন বোঝানো, এটা সরকার পারল না, এটা ব্যর্থ। এখন একটা নির্বাচন, যেমন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং জাতিসংঘ এই নির্বাচনকে অগ্রহণযোগ্য বলেছে, নির্বাচনকে রিজেক্ট করে দিয়েছে। এখন একটা নির্বাচনকে বাতিল করা অর্থ এই নয় যে তার সাথে সম্পর্ক রাখবে না। এর চাইতে 1000 গুণ বেশি কারচুপি হলেও অনেক ক্ষেত্রে তার সাথে সম্পর্ক রাখা হয়। অতএব সম্পর্ক কিন্তু থাকবে। কেউ বলেনি এখন পর্যন্ত সম্পর্ক থাকবে। যেমন জাতিসংঘ সবচেয়ে কঠোর ভাষায় কথা বলেছে, কিন্তু জাতিসংঘ তার বাংলাদেশকে মেম্বারশিপ থেকে বাদ দিবে না, আর চাইলেও বাদ দিতে পারবে না, এটা সহজ নয়। তো এরকম অনেক বিষয় আছে। তো সরকারের চলার পথ মসৃণ নয়, এটা বোঝাতে চাচ্ছি। নির্বাচন বৈধতা পাচ্ছে না, নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েই থাকতে হচ্ছে। প্রশ্নবিদ্ধ সরকার হিসাবেই আন্তর্জাতিক কমিউনিটিতে ইন্টারাক্ট করতে হবে এবং এতে অনেক সমস্যায় পড়তে হয়। ইচ্ছা মতো অনেক কাজ করতে হয় না, অনেক জায়গায় খোঁচা খেতে হয়, বা একটা সম্ভাবনা থাকে বিরোধী দলগুলো সুযোগ পায়, এই সরকারের ভিত দুর্বল থাকে। তো সেই দুর্বল ভিত নিয়েও তো অনেকে চলতে পারে। ভূমিকম্পেও তো অনেক বড় বড় ঝুঁকিপূর্ণ ভবন ক্ষতিগ্রস্ত হয় না, আবার অনেক স্ট্রং ভবনও ক্ষতিগ্রস্ত হয়। তো বিষয়টা অনেকটা এরকম। এই সরকার ঝুঁকিপূর্ণ, কিন্তু ঝুঁকিপূর্ণ হলেও টিকে যেতে পারে বা যাওয়ার সম্ভাবনাই বেশি। তবে সামনে অনেক কঠিন পরিস্থিতি, কঠিন সময় সরকারের আসছে, অনেক কঠিন চ্যালেঞ্জ আছে, ইটস ট্রু। দর্শক, নির্বাচনে সকল অংশীজন অর্থপূর্ণ ও প্রকৃতভাবে অংশ নিতে পারেনি, অস্ট্রেলিয়া সাফ জানিয়ে দিয়েছে। মানে অস্ট্রেলিয়ার বার্তা হচ্ছে নির্বাচন সুষ্ঠু হয়নি, এটা গ্রহণযোগ্য পারফেক্ট কোনো নির্বাচন নয়। এখন কি অস্ট্রেলিয়া বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করবে? কখনোই নয়। সম্পর্ক সবই রাখবে, কিন্তু চাপ অব্যাহত রাখবে, অথবা কিছু সুযোগ সুবিধা সীমিত করতে পারে, এর চাইতে বেশি কিছু নয়। এর আগে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাতিসংঘের বার্তা তো আপনারা শুনেছেন
যেটা প্রমাণ করে যে আসলে আন্তর্জাতিক কমিউনিটি বা গণতান্ত্রিক বিশ্ব কেউ এই নির্বাচনকে সুষ্ঠু হয়েছে বা এটা আদৌ কোনো নির্বাচন এভাবে কিন্তু কেউ বলেনি, যদিও পররাষ্ট্রমন্ত্রী গায়ের জোরে উল্টো বলার চেষ্টা করছেন। দর্শক, এর সাথে সাথে আমরা আরও দেখতে পাচ্ছি বিভিন্ন সংস্থা, বিভিন্ন ব্যক্তি একের পর এক ধারাবাহিকভাবে তারা এই নির্বাচন যে গ্রহণযোগ্য হয়নি সেটা জানিয়ে আসছে। গণতান্ত্রিক বা গণতন্ত্র ধারণ করে বা গণতন্ত্র প্রমোটের জন্য আসলেই চেষ্টা করে এমন কেউ এই নির্বাচনকে বৈধতা দিচ্ছে না। সুষ্ঠু হয়নি, নিরপেক্ষ সরকার অধীনে নতুন নির্বাচন দিন, উইলিয়াম বি মাইলাম। এর মানে বিএনপির যে দাবি নতুনভাবে নির্বাচন দিতে হবে তত্ত্বাবধায়ক সরকার বা নিরপেক্ষ সরকারের অধীনে, সেম দাবি কিন্তু সামনে আসতে শুরু করেছে আন্তর্জাতিক কমিউনিটি বা আন্তর্জাতিক বিভিন্ন নন স্টেট অ্যাক্টর থেকে। স্টেট অ্যাক্টর থেকে সরাসরি নতুন নির্বাচনের দাবি না আসলেও যুক্তরাষ্ট্র যে বার্তা দিয়েছে, যে প্রতিক্রিয়া জানিয়েছে নির্বাচন পরবর্তী, তার ভাব কথা সার কথা কিন্তু নতুন নির্বাচনের দাবি ক্লোজ। আমি বলিনি যে নতুন নির্বাচনের দাবি তারা করেছে, ক্লোজ টু নতুন নির্বাচনের দাবি। কিন্তু কিছু কিছু সংস্থা যারা ইন্টারন্যাশনালি অ্যাক্টরের মর্যাদা পায়, অ্যাক্টর কি সেই ব্যাখ্যা এখন যাচ্ছি না, নন স্টেট অ্যাক্টর, বাংলাদেশ সদ্য অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে দেশের নাগরিকদের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। তাদের বেশিরভাগই নির্বাচনের দিন ঘরে থাকার অপশন বেছে নিয়েছে। তবে এর উল্টো দাবি করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। মানে নির্বাচন কমিশনের দাবি সঠিক নয়, এটাই বোঝানোর চেষ্টা করা হয়েছে। দ্বাদশ জাতীয় নির্বাচন কমিশনের সঠিক হয় কিভাবে? নির্বাচন কমিশন তারা তো গোপনে গোপনে বলে, ফাঁস হয়ে যায় যে বিতর্কিত কইরা ফেলাইছে, ডিসিরা মেসেজ দিয়ে দিচ্ছে। মানে কি এটা বুঝে গিয়েছে যাতে। আবার সিইসি বলেন যে ঘুমিয়েছিলাম, নির্বাচনের দিন নাকি সিইসি দুপুরে ঘুমায়। চিন্তা করছেন, এই হচ্ছে সিইসি যে ঘুমায়। ঘুমের আগে 28%, ঘুমের পরে জানতেন না, আরেকজনে 40% বানাই দিছে। এই হচ্ছে আমাদের প্রধানের নির্বাচনের দিনে ঘুমায় একটা সাংবিধানিক সংস্থার প্রধান। মানে এর চাইতে ছেলে খেলা আর কি হতে পারে? ঘুমের কারণে সঠিক তথ্য দিতে পারে না। মানে চিন্তা করেছেন কি আজগবি ব্যাখ্যা সামনে আসছে। হাসি পায় দর্শক, হাসির খোরাক যোগাচ্ছে আমাদেরকে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন মূল্যায়ন করতে গিয়ে এক বিবৃতিতে এসব কথা বলেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত। তিনি বাংলাদেশ সম্পর্কে গভীরভাবে জানেন ও বর্তমানে রাইট টু ফ্রিডমের প্রেসিডেন্ট উইলিয়াম বি মাইলাম। এখন উইলিয়াম বি মাইলাম তার চাইতে এই রাইট টু ফ্রিডম ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই রাইট টু ফ্রিডম কিন্তু যুক্তরাষ্ট্রকে পরামর্শ দিয়েছে বাংলাদেশের সাথে সম্পর্ক পুনর্মূল্যায়ন করতে। বিবৃতিতে তিনি বলেছেন, 29শে ডিসেম্বরের নির্বাচন নিয়ে আমরা যে উদ্বেগ প্রকাশ করেছিলাম তাই সত্য হয়েছে। মানে 29শে ডিসেম্বর উদ্বেগ প্রকাশ করেছিল। এর মধ্যে যুক্তরাজ্য অন্যরা বাংলাদেশে অনুষ্ঠিত 7 জানুয়ারি নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু নয় বলে মূল্যায়ন করেছে। উইলিয়াম বি মাইলাম এই বিবৃতি দিয়েছেন 9 জানুয়ারি। এতে তিনি আরও বলেন, নির্বাচন অংশগ্রহণমূলক না হয় তা বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকটের সমাধান করতে পারবে না। এ বিষয়টি মাথায় রেখে নির্দলীয় একটি সরকার অধীনে নতুন নির্বাচন দেওয়ার আহ্বান জানাই আমরা। এখন তারা আহ্বান জানানো মানে অন্যান্য যারা আছে স্টেক হোল্ডার্স তাদেরকেও নিরপেক্ষ সরকার অধীনে নতুন নির্বাচন দেওয়ার জন্য আহ্বান জানাতে উৎসাহিত করবে। এছাড়া গণতন্ত্র ও অর্থনৈতিক অগ্রগতির জন্য মানবাধিকার ও আইনি সুবিধা অত্যাবশ্যক। জাতিসংঘের প্রেস ব্রিফিংয়েও বিষয়টা উঠে এসেছে। মুশফিকুল ফজল আনসারি প্রশ্ন করেছেন, প্রশ্নের উত্তরে স্টেফেন ডুজারিক যেটা বলেছেন, বাংলাদেশের সহিংসতা বা এগুলো নিয়ে জাতিসংঘের মহাসচিব উদ্বিগ্ন বা আরও যে কথা বলেছেন সেম, জাতিসংঘ আগের অবস্থানে আছে। মোটের উপরে নতুন নির্বাচনের দাবি কিন্তু জোরালো হচ্ছে। সরকার কাউকে কনভিন্স করতে কিন্তু পারছে না, তাদের লেজিটিমেসি প্রশ্নবিদ্ধই থেকে যাচ্ছে।